champion game when they managed to score 194. It was already বিপিএল এ টানা দ্বিতীয় শিরোপা জিতল ফরচুন বরিশাল। ফাইনালে চিটাগং কিংসকে হারালো 3 উইকেটে। কোনো অজুহাতে কারো জানমালের ওপর হামলা নয় বললেন প্রধান উপদেষ্টা। নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান। ছাত্র জনতার ক্ষোভে ধ্বংসস্তূপ ধানমন্ডি 32। সারা দেশে আওয়ামী লীগ কার্যালয়, নেতাদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ। আওয়ামী লীগকে নিষিদ্ধে শিগগিরই পদক্ষেপ জানালেন আসিফ। দলটিকে বিচারের মুখোমুখি করা হবে বললেন হাসনাত। ধানমন্ডি 32 নম্বর ভাঙচুরে কার ইন্ধন জানতে চায় বিএনপি। ফের ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে উস্কানিদাতাদেরই দায় নিতে হবে বললেন জামায়াতের আমির। সহিংসতার প্রতিবাদ গণ অধিকার সভাপতি। এবং সিসিমপুরের আয়োজন ছাড়াই শুরু বইমেলার প্রথম শিশু প্রহর। ছুটির দিনে মা বাবার হাত ধরে বই কিনতে কচি কাঁচারকি। সিসিমপুর নেই এখন, এবার আমার অনেক মন খারাপ। যদি টুকটুকি থাকতো তাহলে আমি খুশি হতাম। সংবাদ রাতে দেখছিলেন একে এসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শিকা আজিজ। চিটাগং কিংসকে কাঁদিয়ে বিপিএল এ টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল ফরচুন বরিশাল। শ্বাসরুদ্ধকর ফাইনালে চিটাগংয়ের দেওয়া 195 রানের টার্গেট 3 উইকেট আর 3 বল হাতে রেখে পার করে ফরচুন বরিশাল। ফলে এক যুগ পর বিপিএল এর নিজেদের প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখতে পারল না বন্দরনগরীর দলটি। আর আসরের ফাইনালে কখনোই না হারার রেকর্ডটা ধরে রাখলেন অধিনায়ক তামিম ইকবাল। তামিমুর রহমানের ম্যাচ রিপোর্ট। দলটা well deserved champion because they've been এদিন অবশ্য শুরুটা যেভাবে করেছিল চিটাগাং কিংস, তাতে সব হাসি উবে গিয়েছিল তামিম মুশফিকদের। জবাব দিতে নেমে বরিশালও ছেড়ে কথা বলেনি। তামিম ইকবালের সাথে প্রমোশন পেয়ে ওপেন করতে নামা তাওহিদ হৃদয় স্কোরবোর্ডে যোগ করেন 76 রান। তবে তারপরেই তামিম 54 রান করে নেন বিদায়। মালান এদিন ছন্দ খুঁজে পাননি, নষ্ট করেননি বল। খানিক মায়ার্স, তবে মায়ার্সকে সঙ্গ দিতে ব্যর্থ হন মুশফিকুর রহিম। এদিন রিয়াদ আর নবীও আশা জাগিয়ে ভেঙেছেন স্বপ্ন। তবে শেষ 2 ওভারে 20 রানের সমীকরণটা সহজ করেন রিশাদ হোসেন। মাত্র 6 বলের ইনিংসে 2 ছক্কায় 18 রানে 3 উইকেট আর 3 বল হাতে রেখে দলের শিরোপার স্বাদ এনে দেন এই লেগি। বরিশাল ভাসে শিরোপার। অবিলম্বে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সকল নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার এক ফেসবুক পোস্টে এই কথা জানানো হয়। পোস্টে বলা হয়, সম্পত্তি ধ্বংস, ব্যক্তির ওপর আক্রমণ কিংবা কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ব্যবস্থা নেবে। এই ধরনের কর্মকাণ্ডে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীকে সরকার বিচারের আওতায় আনবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এছাড়া কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের উপর আক্রমণ না করার আহ্বান জানান তিনি। বিক্ষুব্ধ জনতার আক্রোশে ধ্বংসস্তূপ ধানমন্ডি 32। বুলডোজার কর্মসূচি শেষ হলেও এখনো চলছে ভাঙচুর। পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন বাড়িটি দেখতে। ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তাদেরও একই পরিণতি হবে বলে সতর্ক করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। ছাত্র জনতার দ্রোহের আগুন এখনো জ্বলছে ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে। দুদিন পেরিয়ে গেলেও ক্ষোভের বহিঃপ্রকাশ যেন থামছে না। এখনো ভাঙা হচ্ছে বাড়িটির নানা অংশ। যে যা পারছে সঙ্গে নিয়ে যাচ্ছে জিনিসপত্র। পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন দূর দূরান্ত থেকেও। কেউ তুলছেন মোবাইল ফোনে সেলফি, আবার কেউ করছেন ভিডিও। বলছেন স্বৈরাচারের পরিণতি এমনই হয়। দেখতে আসা এবং স্মৃতি হিসেবে কিছু ছবি তোলা, এটাই আমার ইচ্ছা ছিল। স্বৈরাচারী সরকারকে এখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে, তার যে করুণ পরিণতি জাতি অবলোকন করছে, এ থেকে পরবর্তী যারা সরকার আসবে তারা যেন শিক্ষা গ্রহণ করে। পরিবারকে নিয়ে এসেছি এটা দেখার জন্য। পরিবার কখনো আসে নাই এই 32-এর বাড়িটা। এটা একটা মাইল ফলক। বিগত দিনে 15 বছরে আমাদের উপরে যে স্বৈরা শাসন হয়েছে, আমরা জনগণরা যেভাবে শাসিত হয়েছি এবং নিপীড়িত হয়েছি, দেশকে স্বাধীন করার চাইতে এটাকে রক্ষা করাটাই হচ্ছে নায়কের ভূমিকা। 32 নম্বরের ধ্বংসস্তূপ দেখতে এসে কেউ আবার দেয়ালে লিখছেন নানা স্লোগান।
বলছেন কেউ যদি ভবিষ্যতে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করে বরণ করতে হবে একই পরিণতি। চোরের বাসার থেকে দেখেন কিভাবে চুরি দিতেছে, দেখেন ছাত্ররা যখন ভাঙছে তারপরে তো চোরের অভাব নাই, দেখেন কিভাবে চুরি হইতেছে। দেয়ালগুলাতে যা লেখা উঠছে যে চোরের বাড়ি চুরি হচ্ছে, চোরের বাড়ি চুরি হচ্ছে, কারণ উনি মানুষের পর অনেক জোর জুলুম করেছেন, অন্যায় অত্যাচার করেছেন। মানুষের আয়না ঘরে রেখে যেই বাজে নির্মম অত্যাচার, গুম খুন এর সাথে জড়িত ছিলেন, এটা সাধারণ মানুষের বহির প্রকাশ। আজকে ওনার বাড়িঘর স্থাপনা ভেঙে দিচ্ছে। ধানমন্ডি ৩২-এর ক্ষোভ একই সাথে আছড়ে পড়েছে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। সেখান থেকেও জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে। বিগত সরকার এই বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচার অবিচার করেছে তার বহিঃপ্রকাশ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় রাজধানী সহ সারা দেশে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয় আন্দোলনকারীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। পড়ে রয়েছে কেবলই ধ্বংসস্তূপ। নারায়ণগঞ্জের চাষাড়ায় বিক্ষুব্ধ জনতা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ি। গুড়িয়ে দেওয়া হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের নগরীর উপশহরের বাড়িটিও। জানালা দরজার কিছুই নেই, দেখে বোঝা যায় জনতার ক্ষোভের মাত্রা। একই পরিণতি কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িটিরও। বাড়িটিতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এছাড়া বুলডোজার দিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ও গুড়িয়ে দেওয়া হয়। এদিকে খুলনার দিঘুলিয়া উপজেলার নগরঘাটে শেখ হাসিনার গোডাউন ভাঙচুর ও লুটপাট করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। অন্যদিকে হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুটি বাসভবন, 7টি স্পিডবোট ও 4টি ইঞ্জিন চালিত বড় নৌকায়ও আগুন দিয়েছে ছাত্র জনতা। উত্তেজনা ছড়িয়ে পড়ে ভোলাতেও। পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ, জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধুর 3টি মুরাল ও বাংলা স্কুল মোড় চত্বরে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। এ সময় আরও বলেন, অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ আওয়ামী লীগের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই 5 অগস্টের আগে ও পরে তাদের নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে নিয়ে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, কিছু বিষয়ে পর্যালোচনা চলছে, সিদ্ধান্ত চূড়ান্ত হলে সবাই জানতে পারবে। কোনো জাতীয় সম্পদের ক্ষতি না করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার তাঁর ফেসবুক ভেরিফাইড আইডিতে এক লাইভে তিনি এই আহ্বান জানান। বলেন, 32 নম্বরের বাড়ি 5 অগস্টে ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল, যা পরে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে। আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন হতে হবে বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। আপনাদেরকে একটা জায়গায় স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগের যেই ইন্টারপ্রিটেশনটা যেটা হয়েছে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ হচ্ছে একটা ফেসিবাদী শক্তি। এই ফেসিবাদী শক্তির একটা হচ্ছে ফেসিবাদী সংগঠন রয়েছে। তাদের যে ভিত্তিটা, সেই ভিত্তিটা হচ্ছে এটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। পরবর্তী বাংলাদেশের মননে, মগজে, মনস্তত্ত্বে আওয়ামী লীগ একটা অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগের চরিত্র ধারণ করে, আওয়ামী লীগের আদর্শ ধারণ করে আবার কেউ কখনো এই রাজনীতিতে কখনোই আর রিহ্যাবিলিটেড হইতে পারবে না। এই তরুণ প্রজন্মের যে ঝোঁক, সেই দিনটাকে খুব সুন্দরভাবে সে কাটাবে, সেই দিনের তার ফ্যামিলির সাথে কাটাবে, সেটা নিরাপত্তা চায় এবং সে একটু তার জায়গা থেকে তার ইনকাম অনুযায়ী সে একটু লাক্সারি চায়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামের সঙ্গে বৈঠকের পর ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনায় কার ইন্ধন রয়েছে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দেশে আবারও যাতে ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেজন্য দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। সেই সঙ্গে নির্বাচন না হওয়া পর্যন্ত সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এইসব কথা বলেন দলটির নেতারা। বিস্তারিত প্রতিবেদনে। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৫ আগস্টের পরে বিএনপি কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। ৬ মাসও সরকার কোনো সংস্কার করেনি অভিযোগ করে অচিরেই নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি সারা দেশে স্থাপনা ভাঙচুরের বিষয়ে বলেন, এর পেছনে কারা ইন্ধন যোগাচ্ছে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। ৫ই আগস্টের পর কিন্তু বিএনপি রাজনৈতিক সিদ্ধান্তে কখনো কোনোটা ভুল করে না। এই ঘটনা আপনারা পড়াচ্ছেন কেন যত নির্বাচনটা না করতে হয় সেজন্য, এমন প্রশ্ন কিন্তু জনমনে আছে। এদিকে বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় রাষ্ট্র সংস্কারে ৩১ দফা প্রণয়ন নিয়ে আয়োজন করা হয় এক কর্মশালার, যেখানে বক্তারা বলেন নির্বাচনে না আসা পর্যন্ত সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের দাবি জানান দলটির নেতারা। ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে আবারও জনসম্পৃক্ত করবার জন্য, জনগণের প্রত্যাশা পূরণের জন্য মেরামত করতে হবে। তাদের লক্ষ্য জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া, একটা সুষ্ঠু সঠিক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। দেশের সকল এই গুম খুনের প্রধান হোতা হচ্ছেন এই খুনি শেখ হাসিনা। যে কোনো মূল্যে যে কোনোভাবে এই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে বিচার করে এই হত্যার বিচার করতে হবে প্রিয় বন্ধুরা। এর আগে সকালে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি মহাসচিবও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে উস্কানিদাতাদেরই দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার নারায়ণগঞ্জের পৌর ওসমানী স্টেডিয়ামে আয়োজিত জনসভায় এই কথা বলেন তিনি। এদিকে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীতে শোভাযাত্রা করেছে ইসলামী ছাত্র শিবির। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। শুক্রবার রাজধানীতে সংগঠনের ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এ সময় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল বলেন, নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মেধা এবং সততার বিনির্মাণ করে আমরা সবার একটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এদিকে নারায়ণগঞ্জের পৌর ওসমানী স্টেডিয়ামে আয়োজিত জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও উস্কানি দিয়ে দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চায়। উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে, যুব সমাজকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামাতে ইসলামী তোমাদের কাছে ওয়াদাবদ্ধ। এই স্বপ্ন যতদিন বাস্তবায়ন না হবে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম দুর্বৃত্তদের বিরুদ্ধে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এ সময় স্বৈরাচার শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের পাচার করা অর্থ ফিরিয়ে আনার দাবিও জানান জামায়াত আমির। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে, পাচার করেছে, সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বিপ্লবের নামে নৈরাজ্য সৃষ্টি করে তৃতীয় পক্ষের কাছে ক্ষমতা ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার দুপুরে পল্টন কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলে এই কথা বলেন তিনি। নুরুল হক বলেন, গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি করে দল না বা দখলবাজি সমর্থনযোগ্য নয়। এছাড়াও প্রকাশ্যে সহিংসতা সমর্থন না করার কথা জানিয়ে তিনি বলেন, কোথায় গিয়ে থামতে হয় সেই জ্ঞানটুকু থাকা দরকার। দেশের স্থিতিশীলতা রক্ষায় নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন নুরুল হক নূর। জনগণের চোখে ধুলে দেওয়া হচ্ছে, বিপ্লবের নামে জনগণকে উস্কানি দিয়ে আরেকটা দেশে নৈরাজ্য তৈরি করার একটা প্রয়াস নিয়ে তারপরে যেন থার্ড পার্টি ক্ষমতা টেক ওভার করতে পারে, আবার যেন আমরা ভুক্তভোগী হই।
সেই পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। আমরা কি বিদেশিদের আরেকটা কুরুক্ষেত্রে পরিণত হব? নির্বাচিত সরকার ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না। গার্মেন্টসের অন্যান্য ইন্ডাস্ট্রিতে নতুন আপনার পরিবেশ খুলবে না ব্যবসা বাণিজ্যের। উপদেষ্টাদের অনেকের পরিচিত বিভিন্ন তদবিরে অনেকে ঠিকই শেখ হাসিনার আমলে মাফিয়াগিরি করেছে, দুর্বৃত্তায়ন করেছে, তারা এখনো নিজেদের ব্যবসা বাণিজ্য কার্যক্রম সবকিছু করছে। অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেল 4টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এর আগে বৃহস্পতিবার রাতে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে আটক করে ডিবি। অন্যদিকে একই অভিযোগে রাত 12টার দিকে সোহানা সাবাকেও আটক করা হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।